মাথার ভেতরটা দপদপ করছে দীপ্তর। সৌজন্য ব্যানার্জি শেষ পর্যন্ত এই লোকটা কিনা ওদের কোম্পানিতে জয়েন করলো, তাও আবার দীপ্তরই ডিপার্টমেন্টে কলিগ হিসেবে। কেন ভগবান এই নিষ্ঠুর খেলাটা খেললেন ওর সাথে? যে লোকটার জন্য একদিন দীপ্তর জীবনটা তিক্ততায় ভরে গেছিল, তাকেই কিনা এবার থেকে দেখতে হবে দুবেলা। এইচআর আজ যখন নতুন টিম মেম্বারকে এনে সকলের সাথে পরিচয় করাচ্ছিলেন, তখনই ধক করে উঠেছিল দীপ্তর বুকের মধ্যে। না, লোকটাকে চিনতে ভুল হয়নি ওর মোটেই। ওই ব্যক্তিকে কি কোনো দিন ভোলা যায়? আজ থেকে অনেক বছর আগের কথা। সে সময় স্মৃতিগুলোই যেন আজ সামনে এসে দাঁড়াচ্ছে ক্রমাগত দীপ্ত গাঙ্গুলির সামনে। তখন দীপ্ত সবে কলেজে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার। প্রথম সপ্তাহেই নজরে পড়েছিল মেয়েটি। ওদেরই ব্যাচের, নাম অহনা পোদ্দার। হয়তো খুব অসাধারণ কিছু ছিল না তার মধ্যে, তবুও খুব ভালো লেগে গেছিল দীপ্তর। ডাগর ডাগর চোখের ফর্সা মেয়েটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল যেন। দীপ্ত নিজে থেকে এগিয়ে গিয়েই বন্ধুত্ব করেছিল অহনার সাথে। অহনাও বেশ সুপ্রতিভভাবেই সাড়া দিয়েছিল। দুজনের বন্ধুত্বের চাকা করাচ্ছিল স্বচ্ছন্দ গতিতেই। অহনা খুব খোলা মনের মেয়ে, একদম কুচুটে নয়, আর ভীষণ হাসি খুশি, প্রাণবন্ত। দীপ্তর দিন দিন ওর প্রতি যেন ভালো লাগা বাড়ছিল। অবশেষে মাস ছয়েক পর একদিন নিজের মনের কথা প্রকাশ করেছিল ও। কোনো বিশেষ দিন ছিল না সেটা, এমনি একটা সিনেমা দেখতে গেছিল ওরা। শো ভাঙার পর একটা চায়ের দোকানে বসে আচমকাই দীপ্ত বলে উঠেছিল, জানিস, আমিও চাই সিনেমার নায়কদের মতো নিজের মনের মানুষের হাত ধরে সারা জীবন পথ চলতে। আমার সাথে বুড়ো হবি অহনা? মেয়েটা চমকে ছিল খানিক, তারপর বিস্মিত কণ্ঠে বলেছিল, মানে প্রপোজ করছিস আমায়? হ্যাঁ তাই, আমার ভালো লাগে তোকে, আমি সারা জীবন তোর সাথেই থাকতে চাই। কয়েক মুহূর্ত চুপ ছিল সে, তারপর ধীর গলায় বলেছিল, আমারও ভালো লাগে তোকে, আমার কোনো আপত্তিও নেই তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। কিন্তু কিন্তু কি বল? আমার একটা অতীত আছে, আমি একজনকে ভালোবাসতাম। সৌজন্য ওর নাম। আমরা একই স্কুলে এক ক্লাসে পড়তাম, আমাদের পাড়াও এক। দীর্ঘ 7 বছরের রিলেশন। ওই আমার প্রথম ভালোবাসা। কিন্তু সে সম্পর্কটা টিকলো না, ভেঙে গেল। ভেঙে গেল কেন? ছেলেটা ভালো ছিল না? শুকনো গলায় জিজ্ঞাসা করেছিল দীপ্ত। না, তা বলি কেমন করে? সম্পর্কটা টেকেনি বলেই ও ভালো ছিল না, এটা বললে মিথ্যা বলা হবে। আসলে আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, তাই আর এগোলো না কিছু। দীপ্তর বুকটা টনটন করেছিল ওর কথাগুলো শুনে। তবু ও কোনো মতে বলেছিল, আমার তোর অতীত নিয়ে কোনো আগ্রহ নেই, আমি তোর বর্তমান হতে চাই, যদি তুই রাজি থাকিস। বেশ, তাহলে তুই আর আমি আজ থেকে নতুনভাবে পথ চলার স্বপ্ন দেখব, বলি সুন্দরভাবে হেসেছিল অহনা। সত্যি তারপর থেকে সুন্দরভাবেই চলছিল সব কিছু। স্বপ্নের মতো দিন কাটছিল ঝড়ের গতিতে। দেখতে দেখতে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল ওরা। ছন্দপতন ঘটল পাশ করার 1 বছরের মধ্যেই। তখন দুজনেই নতুন চাকরি জয়েন করেছে ওরা। সেদিন ছিল দীপ্তর জন্মদিন। প্রতি বছরের মতোই সারাটা দিন অহনার সাথেই কাটানোর প্ল্যান করে রেখেছিল ও। প্রথমেই একটা মুভি দেখতে যাবার কথা ছিল। সিনেমা হলে পৌঁছে গেছে দীপ্ত যথাসময়ে, কিন্তু অহনার দেখা নেই। এ কি, কোথায় গেল মেয়েটা? বারবার ফোন করলো ওকে দীপ্ত, কিন্তু ফোন বেজে যায়, ধরছে না কেউ। প্রায় 1 ঘন্টা হলের সামনে বোকার মতন সেদিন দাঁড়িয়েছিল দীপ্ত। রাগে শরীর রি রি করছিল। কি এমন হলো যে একবার ফোন অবধি ধরা যায় না, একটা খবরও দেওয়া যায় না? তেতো মুডে বাড়ি চলে এসেছিল ও। এত খারাপ জন্মদিন আগে কখনো কাটেনি বোধ হয়। অনেকটা বেশি রাতের দিকে ফোন করেছিল অহনা। বোমার মতো ফেটে পড়েছিল দীপ্ত। 21টা মিসড কল দেখার পর তুই এখন কল করছিস? ইয়ার্কি মারছিস আমার সাথে তুই? শোন, আমার কথাটা শোন প্লিজ। শান্ত অথচ ভাঙা গলায় বলেছিল মেয়েটা। কি শোনার আর বাকি আছে?
মিতালি আন্টি আজ মারা গেছেন আচমকাই, তাই আমি সেখানে ছিলাম। ফোন নিয়ে যেতেই ভুলে গেছিলাম খবরটা পেয়ে। এত আকস্মিক ছিল সবটা। কে মিতালি আন্টি? সৌজন্যের মা। উনি আমায় খুব ভালোবাসতেন। আর তাছাড়া সৌজন্যও খুব ভেঙে পড়েছে। তাই তুই তোর এক্সকে সান্ত্বনা দিচ্ছিলি সারাদিন ধরে? এক্স ওয়াই জেড এগুলো সব পরে। আগে আমরা বন্ধু। ও একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তুই হয়তো ভুলে যাচ্ছিস। রাগটা আরো বেড়ে গেছিল দীপ্তর, কিন্তু অহনার সাথে আর কথা বাড়াতে ইচ্ছা করেনি। ফোন রেখে দিয়েছিল ও, কিন্তু কাঁটাটা মনে বিঁধেছিল। তারপরেও সম্পর্কে একটু হলেও একটা দূরত্ব তৈরি হয়েছিল। তারপর দেখতে দেখতে পেরিয়ে গেল 2 মাস। দীপ্তর চাকরিতে 1 বছর কমপ্লিট হলো। আর সাথে অপ্রত্যাশিতভাবে পেয়ে গেল ও একটা দারুণ প্রমোশন। সেদিন অসম্ভব খুশি হয়েছিল ও। প্রমোশন লেটার হাতে পেয়েই ফোন করেছিল অহনাকে। আমি একটা খুব ভালো প্রমোশন পেয়েছি জানিস। আজ অফিস ছুটির পর তোর অফিসে আমি তোকে পিক আপ করতে যাব। আজকের সন্ধ্যাটা শুধু আমরা দুজনে সেলিব্রেট করব, গদগদ গলায় বলেছিল দীপ্ত। কিন্তু আমি তো আজ আসতে পারবো না। আমি আজ আমার স্কুলের বন্ধুদের কমিট করেছি। স্কুলের রিইউনিয়নে যাচ্ছি আজ। তুই আর আমি না হয় আগামীকাল। বাদ দে। শুধু এটুকু বলেই দীপ্ত সেদিন কেটে দিয়েছিল ফোনটা। রাত্রিবেলায় দেখেছিল সোশ্যাল মিডিয়ায় অহনা ছবি পোস্ট করেছে। ছবির ক্যাপশন হ্যাপি ইভিনিং। ওর পাশেই হাসি মুখে জলজল করছে সৌজন্য। 2 মাস আগের সেই তিক্ত অনুভবটা নিমেষে ফিরে এসেছিল আবার। আস্তে আস্তে দীপ্ত বুঝতে পারছিল দূরত্ব পাচ্ছে ওদের। তাই মা একদিন যখন বললেন, বিয়েটা এবার করে ফেল বাবা, তখন ও বলল, বেশ তো, তোমরা বলো কবে মিট করবে অহনাকে। আমাদের বিয়ের তারিখ তো সামনের সপ্তাহে। ওই দিন নিয়ে আয় ওকে। তোর বাবা আর আমি একসাথে দেখে নেব তোর হবু বউকে। আচ্ছা, তাই হবে। অহনাকে মা বাবার ইচ্ছা জানানোয় সেও রাজি হলো। ঠিক হলো ওই বিশেষ দিনেই আসবে ও। বিয়ের তারিখের দিন সেজেগুজে রেডি বাবা মা, কিন্তু অহনার দেখা নেই। সময় গড়িয়ে যাচ্ছে এদিকে। ওকে ফোন করলো দীপ্ত। চাপা গলায় অহনা বলল, একটা প্রচণ্ড বড় বিপদ হয়ে গেছে দীপ্ত। জানিস, সৌজন্যের বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওর মা চলে যাওয়ার পর নিজের বলতে কেউ তো আর নেই। তাই আমরা পুরনো বন্ধুরাই সব করছি। আমি এখন একদম বেরোতে পারবো না রে। তুই প্লিজ আঙ্কেল আন্টিকে একটু ম্যানেজ কর। আমি পরের উইকেন্ড শিওর আসছি। আজ আমাদের বিয়ের জন্য তোকে মা বাবা দেখতে চেয়েছিলেন। তুই কি সত্যি বুঝতে পারছিস ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট? দাঁতে দাঁত চেপে বলেছিল দীপ্ত। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এখানে একজনের জীবনের ব্যাপার। তুই একটু বোঝ। দেখা করা তো পরেও হতে পারে। আমি যা বোঝার বুঝে গেছি। তোর কাছে এখন তোর এক্সই সব। আমি জাস্ট মূল্যহীন। তুই ওকে নিয়েই থাক অহনা। গুড বাই। আর কোনোদিন কোনো যোগাযোগ করেনিও ওই মেয়েটার সাথে। ও 2-1বার ফোন করেছিল। দীপ্ত ধরেনি ভুল করেও। আর মাস খানেকের মধ্যেই চলে গেছিল নতুন চাকরি নিয়ে ব্যাঙ্গালোর। সেখানেই ছিল গত 4 বছর। মেয়েদের এখন জাত ঘেন্না করেও। বেইমানের জাত একটা। দীপ্ত ব্যাঙ্গালোর গিয়েই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছিল নিজেকে সর্বত্রভাবে। কারণ ও জানতো সোশ্যাল মিডিয়াতে থাকলে ওই অহনার মুখ হয়তো সামনে চলে আসবে বারবার। সেটাও চায়নি কোনো মতেই। মাঝে তো খবর পেয়েছিল সৌজন্য নতুন করে আবার প্রপোজ করেছে অহনাকে। এতদিনে বিয়েও হয়ে গেছে বোধ হয়। সেই সৌজন্য এবার ওর অফিসে। প্রতিদিন দুবেলা দেখতে হবে লোকটাকে। 2 মাস পর জীবনে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি এসে পড়ে যেগুলো গলার কাটা হয়ে বেঁধে। দীপ্তর জন্য আজ তেমনই একটা দিন। আজ অফিসে ফ্যামিলি ডে। সকলে তাদের পরিবার আর বউ বাচ্চা নিয়ে আসবে। দীপ্তর বউ নেই, মা বাবাও আসতে চান না, তাই ও একা এসেছে। কিন্তু আসার পরই শুনল সৌজন্য বউকে নিয়ে আসবে। তার মানে অহনা আসবে আজ। গত 2 মাসে খুব সতর্কভাবে সৌজন্যকে এড়িয়ে থেকেছে দীপ্ত। কাজের বাইরে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করেনি।
ওদিকে ওই লোকটাও তাই। দীপ্তকে দেখলেই সে পালাই পালাই করে। কিন্তু আজ কি হবে? অহনা নিজের মনের মানুষের হাত ধরে এসে দাঁড়াবে দীপ্তর সামনে। একটা প্রবল অস্বস্তি বুকের ভেতর বিজবিজ করছে, তাই নিয়েই ঘুরছে দীপ্ত। শরবত নিয়ে গলা ভেজাচ্ছে একটু। হঠাৎ শুনল অবিনাশের গলা। আসুন সৌজন্য স্যার, আসুন ম্যাডাম। অবিনাশ ওদের জুনিয়র। ওর গলার স্বর যেন ঝড় তুলল দীপ্তর বুকের ভেতর। ঝাঁ করে পলকেই ঘুরে গেল ওর দৃষ্টিটা। অবিনাশ ঢুকছে ভেতরে, ওর সাথে এক ভদ্রমহিলা। কিন্তু কে সে? এ তো অহনা নয়। তাহলে? ওর চোখ দুটো যেন সরছে না কিছুতেই। একেবারেই কিছু বুঝতে পারছে না ও। সৌজন্যের সাথে চোখাচোখি হলো এবার। দীপ্ত চোখ সরিয়ে নিতে চেয়েও পারল না যেন। আর সেই লোকটাও কি বুঝলো কে জানে। গটগট করে এগিয়ে এলো ওর দিকে, সেই মহিলার হাত ধরে। মিট মাই ওয়াইফ। ওর নাম বলাকা। হ্যালো ম্যাডাম, কোনো মতে বলল দীপ্ত। উনি তোমার ওয়াইফ? হ্যাঁ। কিন্তু তুমি বোধহয় অন্য কাউকে এক্সপেক্ট করছিলে, তাই না? আই মিন অহনা। সরাসরি বলে দিল কথাগুলো সৌজন্য। আমি আসছি। পালাবার চেষ্টা করল দীপ্ত। কোথায় যাচ্ছ দীপ্ত? সবটা একবার শুনে তো যাও। অহনাকে আমি দ্বিতীয়বার আবার ফিরে পেতে চেয়েছিলাম, এটা ঠিক। ওর সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার ওর হাত ধরে চলতে চেয়েছিলাম, এটাও ঠিক। কিন্তু আমি ওকে সে কথা বলতেই ও জানিয়েছিল ও আর আমায় ওরকমভাবে গ্রহণ করতে পারবে না। ও বলেছিল, সৌজন্য তুই আমার অতীত, কিন্তু বর্তমানে আমার মন প্রাণ জুড়ে শুধুই দীপ্ত। ও আমাকে ভুল বুঝে সরে গেলেও আমি ওকে আজও ভালোবাসি। তুই আমার ভালো বন্ধু, কিন্তু দীপ্ত আমার ভালোবাসা। তারপর ওই আমায় আলাপ করিয়ে দিয়েছিল বলাকার সাথে। বলাকা ওরই কলি। গলা কাঁপছে দীপ্তর। কি বলবে কিছু বুঝতে পারছে না। এত বড় ভুল, এভাবে নিজের বোকামি আর ইগোর জন্য সব নষ্ট করে ফেলল। রোজকার মতোই ডিনারের পর গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিল অহনা। হঠাৎ বেজে উঠল মোবাইলটা। স্ক্রিনে অচেনা নম্বর। এত রাতে কে অজানা নম্বর থেকে কল করছে? একটু অবাক হয়েই ধরল ফোনটা। হ্যালো। নিচে নেমে আয়, তোর বাড়ির গেটের বাইরে আছি। ধরাস করে উঠল অহনার বুকের ভেতর। এমন করে অনেক বছর আগে একজন ফোন করে হুকুম করত রাত বিরেতে। কে বলছেন? কাপা গলায় বলল ও। আমার গলা তুই ভুলিসনি আমি জানি, আর এও জানি তুই জানিস আমি ছাড়া এভাবে তোকে ডাকার নেই। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অহনা। ও ঠিক শুনছে কি? এস্তোপায় নামলো নিচে কোনো মতে। নভেম্বরের রাত, কুয়াশার চাদর যেন জড়িয়ে রেখেছে চারপাশটা। নির্জনতার রাজপথ তৈরি হচ্ছে আসন্ন গভীর রাতের জন্য। অন্ধকার আর কুয়াশা আছে, তবুও তাকে দেখতে পাচ্ছে অহনা। সেই লম্বা চেহারা, সেই একটু ঝুঁকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা। এগিয়ে গেল অহনা। তুই কেন এসেছিস? কলকাতায় তো বহুদিন হলো ফিরেছিস শুনেছি। তাহলে আজ আচমকা কি মনে করে? অহনার গলা শক্ত। আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তুই আমায় ক্ষমা করতে পারবি? না, পারবো না। যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে আর কি থাকলো? সৌজন্য আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু আমার শেষ ভালোবাসা শুধুই তুই। এটুকু যে বোঝে না। কিন্তু আমার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব ভালোবাসাই তুই। সেই জন্যই তো বোকার মতো বড় বেশি পজিটিভ হয়ে গেছিলাম। অহনাকে এক ঝটকায় নিজের বুকে টেনে নিয়েছে দীপ্ত। কথা দিচ্ছি আর কখনো পজিটিভ হব না। প্লিজ আমায় একটু বিশ্বাস কর। প্লিজ আমায় ফিরিয়ে দিস না। ভেজা গলায় বলল দীপ্ত। ঠিক আছে, না হয় ক্ষমা করলাম, কিন্তু আবার যে ছেড়ে যাবি না তার কি গ্যারান্টি? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অহনা। পকেট থেকে ছপ করে কি যেন একটা বের করলো দীপ্ত। অহনা কিছু বোঝার আগেই সেটা লাগিয়ে দিল ওর কপালে। এটা আমাদের বাড়ির কুলদেবীর সিঁদুর। এটা দিয়ে বন্দি করে নিলাম তোকে। বাকি কথা বলার জন্য কাল মা বাবা আসবেন তোর বাড়িতে। দীপ্ত,
থরথর করে কাঁপছে অহনা। দীপ্ত নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর কপালে। না, মেয়েটাকে ভুল বুঝে অনেক দুঃখ দিয়েছে ও। সবটুকু মুছিয়ে দিতে হবে ভালোবাসা দিয়ে। সারাটা জীবন ধরে ওকে ভালোবাসবে এবার দীপ্ত। ফিস ফিস করে ওর কানে মুখ লাগিয়ে বলল, উপরে গিয়ে শুয়ে পড় এবার। আমি তোর স্বপ্নে আসবো এবার, বুঝলি? আপাতত বাড়ি ফিরি, বড্ড খিদে পেয়েছে। হুশ করে আবার চলে গেল বাইকটা। অহনার কপালে তখন দীপ্তর স্পর্শ লেগে, যে স্পর্শটুকু পাবার জন্য ও পৃথিবীর সব সুখ ছাড়তে পারে। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।